সারা রাত বৃষ্টির ছোঁয়া পেয়ে শহরটা ভিজে গিয়ে এই সকালবেলা একটা স্নিগ্ধ শীতলতা ছড়ালো। তখন আমি মুগ্ধ হয়ে বারান্দার চেয়ারটায় বসে চুপসে যাওয়া শহরটা দেখছি। ইদানিং প্রায় আমার ইচ্ছে করে এই রকম ভিজা শহরের বুকে জেনিয়ার সাথে নীলরঙা অনুভূতিতে জড়াতে, তার চোখে চোখ রেখে আমার অন্তরালের কথা তার অন্তরালে সম্পূর্ণ করতে। কিন্তু আমি কেন যেন পারি না। আমার ভিতরে একটা জড়তা এসে ভর করে। এই জড়তা আমাকে জব্দ করে আমার সমস্ত দেহকে ক্লান্তময় করে তোলে। এই চুপসে যাওয়া শহরটা দেখার কিছুক্ষণ পর জেনিয়া এসে ইতস্তত হয়ে বলল, অফিসে যাবেন না? আমি তাকে বলি, না, আজ আর যেতে ইচ্ছে করছে না। সে আচ্ছা বলে আর কিছু না বলে চলে যাচ্ছিল। আমি তাকে বললাম, শুনো। সে আমার দিকে ফিরে তাকায়। আমি বললাম, তোমাকে আজ সব বলা দরকার। তুমি এখনো বিষয়টার মূল কারণ জানো না। আবিদকে আমার অফিসের ম্যানেজারকে বলে চাকরি দিয়েছিলাম ঠিকই। চাকরি দেওয়ার পর আমার চিন্তা ভাবনায় অন্য কিছু ছিল, আবিদের ভালোবাসার পরীক্ষা করার। অফিসের কলিগ নাদিয়াকে যখন বিষয়টা খুলে বলেছিলাম, তার ঠিক 2 দিন পর নাদিয়া আমার কথা মতো কাজ করতে রাজি হয়। এরপর শুরু হয় নাদিয়ার কাজ। আবিদের সাথে ন্যাকামো করে কথা বলা, লাঞ্চের সময় আবিদের সাথে লাঞ্চ করা, যদিও আবিদ প্রথমে রাজি হতো না। এরপর বাহিরে ঘুরতে যাওয়া, রিকশায় চড়া। এক পর্যায়ে তাদের ভাব আদান প্রদান করা বেড়ে যাচ্ছিল। তবে আমি নাদিয়াকে খুব সতর্ক থাকতে বলেছিলাম, যাই করো খুব সাবধানে করবে। এইভাবে 1 মাস অতিক্রম হয়। এই 1 মাস পর তুমি আমাকে ফোন করলে, বললে তোমার মন ভালো না, আবিদ এখন তোমার সাথে কথা কম বলে। যখনই ফোন করো তখনই নাকি আবিদ বলে ব্যস্ত আছি। আমি তোমাকে সান্ত্বনা দিয়েছিলাম। ওইদিকে আমি নাদিয়াকে অভিনন্দন জানিয়ে বললাম, তোমার কাজ চালিয়ে যাও মেয়ে। এরপর আরও 1 মাস কাটার পর কাঙ্ক্ষিত সময় আসলো। আবিদ নাদিয়াকে প্রপোজ করলো। বিষয়টা যে এত দ্রুত কার্যকর হবে আমি ভাবিনি। বেশিরভাগ মানুষই নারীর প্রতি দুর্বল, বুঝলে। নাদিয়া যখন আবিদকে বলল, তোমার গার্লফ্রেন্ড আছে, তার কি হবে? আবিদ কি বলেছিল জানো? তুমি নাকি একদম সাদাসিধে একটা মেয়ে। তুমি নাকি লুকিয়ে লুকিয়ে তার সাথে ফোনে কথা বলতে, লুকিয়ে দেখা করতে, ঠিকমতো সময় দিতে পারতে না, কোথাও যেতে বললে যেতে পারতে না। নাদিয়ার সাথে মিশে যে অনুভূতিটা পেয়েছে সে অনুভূতিটা তোমার সাথে পাইনি। এরপর আবিদ তোমাকে ইগনোর করতে লাগলো, ফিরিয়ে দিল তোমাকে। তারপর আমি আর একটুও দেরি করিনি, নাদিয়াকে ফাইনাল চালটা দিতে বললাম। নাদিয়াও ফাইনাল চালটা ঠিকঠাক মতো দিল। আবিদকে বলে দিয়েছিল একজন ভালো বন্ধু ভালো কলিগ হয়ে তার সাথে মিশতে চেয়েছে, লাভার হয়ে নয়। এইটুকু বলে আমি থামলাম। জেনিয়া চুপ করে থাকলো। আমি চেয়ার থেকে উঠে আবার বললাম, বিশ্বাস করো, আবিদ যদি এই পরীক্ষায় জিতে যেত আমি সত্যি সত্যি তোমাদের বিয়ের ব্যবস্থা করে দিতাম। যার জন্য এত কিছু করতে যাব তাকে একটু পরীক্ষা করতেই পারি, তাই নয় কি? নাদিয়া যখন আবিদকে ফিরিয়ে দিল সে কি করবে ভেবে পাচ্ছিল না। অফিসে তার অনুপস্থিতি বাড়তে লাগলো, আর এই অনুপস্থিতির জন্য তাকে চাকরি থেকে নক আউট করলো। আমার এতগুলো কথা শোনার পর জেনিয়া একটা দীর্ঘশ্বাস নিল। তারপর বলল, সে আমাকে ভালোবেসেছে ঠিক আছে, কিন্তু আমার প্রতি তার ভালোবাসাটা মজবুত ছিল না। আমি তাকে বললাম, চাইলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, আবিদের কাছে চলে যেতে পারো। আমি চাই না আমার জীবনটা এভাবে ধূসরভাবে কাটুক, যে জীবনে আমি আলপনা খুঁজে পাই না। সে বলল, এমন কথা আর কখনো মুখে আনবেন না। আমি সাদাসিধে একটা মেয়ে, ঠিক আছে, কিন্তু আমার জীবনটা এত সস্তা না। নাস্তা খেতে আসুন, এটা বলেই ও ভিতরে চলে যায়। আর আমি ভাবছি, জেনিয়ার ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারবো কি আমি? কি ব্যাপার, হ্যাঁ? জনাবের লেখা শেষ হয়নি? একটু পর আসছি, 5 মিনিট পর আসছি। এই তো আর একটু করেই 30 মিনিট হয়ে গিয়েছে। খাবে না নাকি? আমি আর কতক্ষণ বসে থাকবো? আমি আর খাবার গরম করতে পারবো না। আমি পিসি থেকে মুখ সরিয়ে জেনিয়ার দিকে তাকালাম। তারপর বললাম, ম্যাডাম আর একটু বাকি। জেনিয়া আমার হাত ধরে বলল, আর একটুও না, ওঠো তুমি। তোমার এই 30 মিনিট এই গল্পের বাকি অংশ পরে লিখিও। আর আমি বুঝি না, তোমার গল্পের চরিত্রে আমার নাম দাও কেন তুমি? আমি ওর কথা শুনে হাসলাম। আসলে আমি গল্প লিখছিলাম,
অফিস থেকে এসে কিছুক্ষণ সময় কাটানোর পর ভাল লাগছিল না। ভাবলাম কিছু একটা লিখি। আর লেখার শুরুতে জেনিয়া আমার পাশে বসেছিল। গল্পে ওর নাম দেখে ও আমাকে বকে চলে গিয়েছে। আমার হাসি দেখে ও আবার বলল, কি উঠবে না তুমি? আমার কিন্তু ক্ষুধা লেগেছে। তুমি না খেলে আমারও যে খেতে ইচ্ছে করে না। এইটা কি জনাব বুঝে না? আমি একটু চুপ বলে, ঠিক আছে জনাব, এবার চলেন। আমি ওর সাথে খেতে গেলাম। ও আমাকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। ও গল্পের কাহিনী জানতে চাইলে আমি খেতে খেতে শোনাতে থাকি। জেনিয়া আমাকে বলল, তাহলে বেচারা আবিদের কি হবে? আমি বললাম, চাকরিতে জয়েন করে আবার নতুন করে জীবনকে নিয়ে ভাববে। আমাদের জীবনটাই না এমন। জেনিয়া চুপ করে আমাকে লোকমা দিয়ে খাইয়ে দিতে থাকে। আর আমি ওর চোখের মাঝে তাকিয়ে খেতে থাকি। সে বলে, এমন করে কি দেখছো হ্যাঁ? আমি কিছু বলি না। আমি সে চোখের মাঝে আমাকে নিয়ে তার ভয়ঙ্কর সুন্দর ভালোবাসা দেখতে পাই। এমন ভয়ঙ্কর সুন্দর ভালোবাসাগুলোর মাঝে আমার জড়িয়ে থাকতে খুব ইচ্ছে করে। এমন মায়া মায়া ভালোবাসাকে আমার হারাতে একটুও ইচ্ছে করে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ছিল গল্পের শেষ। আরেকটা জরুরি কথা, এই গল্পটার নাম ছিল 30 মিনিট। ইউটিউবে বা টিকটকে যদি আপনাদের পেতে অসুবিধা হয়, এই কারণে আমি গল্পটার নাম চেঞ্জ করে দিয়েছিলাম। গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং টিকটক থেকে দেখে থাকলে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।